বাংলাদেশের ক্রিকেটের যেন একটা অস্তমিত সূর্য আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্রিকেটটা একসময় ছিল এমন একটা সিচুয়েশনে যখন আমরা সবকিছু জয় করতে চাইতাম। বাংলাদেশের ক্রিকেটটা একটা সময় এমন একটা অবস্থায় ছিল যখন আমরা প্রশ্ন করতাম কোচকে, ক্যাপ্টেনকে, টিম ম্যানেজমেন্টকে, বিসিবি বসদের যে বাংলাদেশ ওয়ার্ল্ড সার্কিটে কবে চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের সেই ক্রিকেটের সেই টকবকে সূর্য এখন যেন মেঘে ঢাকা। প্রথম ম্যাচটা যখন ইউএস এর বিপক্ষে বাংলাদেশ পরাজিত হয়, সেই পরাজয়ের পর অনেকেই বলার চেষ্টা করেছিল, অনেকেই ট্রল করেছিল যে বাংলাদেশের স্টার্টটা এবার হয়তো অনেকটা হয়েছে আর্জেন্টিনার মতো। তারা যখন বিশ্বকাপ ফুটবল খেললেন এবং সেই ম্যাচে প্রথম ম্যাচটা সৌদি আরবিয়ার বিপক্ষে পরাজিত হলো, সেই দলটাই শেষ পর্যন্ত বাকি সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। বাংলাদেশ ইউএস এর বিপক্ষে পা হরকেছে ঠিকই, বাংলাদেশ যেন আর্জেন্টিনা হয়ে ওঠে। বাংলাদেশ আর্জেন্টিনার রোলে নিজেদেরকে প্রতীয়মান করবে, চ্যাম্পিয়ন হয়ে যাবে। অন্তত এই সিরিজটায় সেই প্রত্যাশা যাদের ছিল, সবকিছুতে চন্ডিকা হাথুরু সিং এ নাজমুল হোসেন শান্তর দল ঘুরে বালি দিয়েছে। সাকিব আল হাসানের কি একক চেষ্টা, 23 বলে 30 রান, 130 স্ট্রাইক রেটে ব্যাট করলেন, প্লেড অন হয়ে আউট হয়ে গেলেন দুর্ভাগ্যজনক ভাবে। এই একমাত্র সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ দল যেভাবে আজ ডুবেছে, বাংলাদেশ দলকে ডুবানোর ক্ষেত্রে যেভাবে ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ দলকে ডুবানোর ক্ষেত্রে বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশের হেড কোচ যেভাবে দায়িত্বশীল ভূমিকা নিয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিতর্কিত কোচকে যেভাবে এখনো বহাল রেখেছে, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। আমি আজকের ম্যাচের আলোচনায় আসবো, তার আগে কয়েকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দল যেই ক্রিকেটটা আসলে খেলেছে, এই বিশ্বকাপ শুরু হচ্ছে সামনে, তার আগে সেখানটায় সবচেয়ে বড় লজ্জার নাম ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ পারে না, এবং সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত বাংলাদেশ পারে নাই। নেদারল্যান্ডসের বিপক্ষে 150 রান করতে না পারাটা যদি অঘটন হয়, ইউএস এর বিপক্ষে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হেরে যাওয়াটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর কি কোনো ব্যাখ্যা হয়? কোনো ব্যাখ্যা হয় না। বাংলাদেশ দল ইউএস এর বিপক্ষে সিরিজ হেরে যায়। ইউএসএ যেই দলটা বাংলাদেশের আগে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে শক্তিশালী দল যদি আমরা বিবেচনা করি সিরিজ জিতেছিল, সেই দলের বিপক্ষে যখন বাংলাদেশ পরাজিত হয়, তখন আসলে এই পরাজয় ব্যাখ্যাতীত। নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজিত হওয়া, ওই সময় দলে বিশৃঙ্খলা তৈরি করা, কোচ যখন আরেকটা বিশ্বকাপ পর্যন্ত বহাল থাকে, তখন এই দলটার যে এই সিচুয়েশন হবে সেটা নিয়ে কোনো ধরনের সংশয় থাকে না। নাজমুল হোসেন শান্ত, বললাম না সাকিব আল হাসান একক চেষ্টা করেছেন, আপনারা অনেকেই বলেন রিয়াজ সাকিব বেটার্স, একাই চেষ্টা করেছেন ভাই। ওই 23 বলে 30 রানের ইনিংসটা তিনি থাকলে বাংলাদেশ জিতে যাবে। শান্ত, নাজমুল হোসেন শান্ত নতুন করে একটা লাইফ লাইন পেতেন। একবার ভেবে দেখুন, একজন ক্যাপ্টেন 34 বলে 36 রান করেছেন, স্ট্রাইক রেট 105। অনেকেই বলবেন আগের দিনের থেকে অনেক ভালো করেছেন, আগের দিন 27 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন, টেস্ট মন্থ টেস্ট, এদিন তো 105, 100+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্ত। কত প্রশংসা, তাই না? 34 বল খেলার পর ক্যাপ্টেন যখন মাত্র 36 রান করেন, ক্যাপ্টেন যখন এই 36 রান করতে গিয়ে 34 বল খেলেন, মানে প্রায় 6 ওভার তিনি খেলেন, বাকি কোনো বাংলাদেশের ব্যাটার যখন 30 বলও খেলে নাই, 25 বলও খেলে নাই, নাজমুল হোসেন শান্ত যখন এতক্ষণ টিকে থাকার পরও 6 ওভার পর্যন্ত প্রায় খেলার পরও এককভাবে মাত্র 36 রান অ্যাড করেন, সেট হয়ে যাবার পরও, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? আরো কিছুক্ষণ থাকলে স্ট্রাইক রেট আরো নিচে নামতো। শুরুর দিকে তার স্ট্রাইক রেট 150-র কাছাকাছি ছিল। এমন একটা সিচুয়েশন আমরা দেখেছি যেখানটা 21 বলের 11টা তিনি ডট দিয়েছেন। আমরা যদি খেয়াল করে দেখি পুরো ম্যাচের চিত্রনাট্য যেভাবে পাল্টেছে, সৌম্য সরকারের ভয়ঙ্কর মন খারাপ, কারণ লিটন কুমার দাস আজকে নেই। সৌম্য সরকারের ভয়ঙ্কর মন খারাপ, তিনি খেলতেই চাইলেন না, প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে চলে গেলেন। বাংলাদেশ দল যারা ফর্মহীন, যারা ব্যর্থ, তাদেরকে ব্যাকআপ করার জন্য একটা মঞ্চে তৈরি হয়েছে ন্যাশনাল ক্রিকেট টিম। যখন আপনি একটা বিশ্ব মঞ্চে যাবেন, তার আগের সবশেষ প্রতিযোগিতামূলক সিরিজটায় ফর্মহীন ক্রিকেটারদেরকে ব্যাকআপ করার চেষ্টা করবেন, পরিকল্পনা করবেন, এবং তাদেরকে ব্যাকআপ করার জন্য ফর্মে ফেরানোর চেষ্টা করবেন, ঠিক তখন সেই দলের এই পারফরমেন্সটা ভাই খুব 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 বেশি কাঙ্ক্ষিত।